নির্দিষ্ট দলের একটা আধিপত্য আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজেই সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে। প্রস্তাবনা আসবে, আলোচনা আসবে, সেটা স্বাভাবিকভাবে সকলের কাছে প্রত্যাশা, কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন। এখানকার অনিয়ম অসঙ্গতি, এখানকার চিন্তা ভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি, আপনাদের মধ্যে। সেই জায়গা থেকে আপনারা অনেকদিন ধরে যে কথাগুলো বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। পাশাপাশি অন্যান্য যে আপনার অ্যাটর্নি সার্ভিসের কথা বলছেন সেখানে একটা নীতিমালা থাকা দরকার, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে এনে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা এবং অধস্থন আদালতের পদোন্নতি নিয়োগের এই বিষয়টা তদারকি করা দরকার। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না, যেটা যদি আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি। একই সাথে এখন আরো একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের। এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না। সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা মাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছু পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে ৭২-এর সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত ৫৩ বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সংবিধান মানে ব্যবহার করেছে, এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত ৫৩ বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কিন্তু যেহেতু এইটা একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই ৫৩ বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি, কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষা? এই জাতি কি বারবার জীবন দেবে? ৫২-তে দিয়েছে, ৭১-এ দিয়েছে, ৯০-এ দিয়েছে, ৭ সালে দিয়েছে, ২৪-এ দিয়েছে, আবার কয়েক বছর পরে দিবে। এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন। আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না। শেখ হাসিনা সবাইকে খারাপ করেছেন, সবাইকে করাপ্টেড করেছেন। যারা ভালো মানুষ আছে, পেশাদার আছে, তাদের প্রতি আমাদের সংহতি থাকবে। যারা দুষ্ট লোক ছিলেন, অসৎ দলবাদ ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, শাস্তির মুখোমুখি করা, এটাই আন্দোলনের স্পিরিট। সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে ২৫ জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো, ওই যে এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন, এখন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজেই সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে। আপনার আদালত জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে, তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন? একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন? অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি অনতিবিলম্বে এই বিতর্কিত ২৫ বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় এখন আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক, আমরা তাদের পাশে আছি। যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম, আমরা জনগণ সেইভাবে যাব। তবে একই সাথে এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা। আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন দুর্বৃত্ত, তাদের ৫ জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে,
এখন প্রশাসন নতুন নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছে, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে এসে যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না ঠিক আছে ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিন। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই যে স্বাধীন হতো নাকি, বাংলাদেশের জন্ম হতো? ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1990 সালে আমরা সামরিক শাসনের অবসান করতে পারতাম? ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণঅভ্যুত্থান করতে পারতাম? এই যে ছাত্র নেতৃবৃন্দ, অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে। আজকে একজন সমন্বয়ক দেখলাম, এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি, এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে, অনেকদিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না, এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। সেটা হঠাৎ করে কারা, কেন, কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে? আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা, সবাই কি ওই ছাত্রলীগের ওই 18-20 জনের মতো কি দুর্বৃত্ত? এখন সুযোগ এসেছে পরিবর্তন করার। সুতরাং ছাত্র রাজনীতি চেঞ্জ করা হোক। আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন, জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই, ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক এরা এমপি হয় নাই? এটা তো সব দলে আমরা দেখেছি। রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে? কালো টাকা বেশি শক্তি যাদের আছে, ভদ্র মানুষগুলো, শিক্ষিত মার্জিত মানুষগুলো, যার টাকা নেই পয়সা নেই, তার রাজনীতির কোনো স্থান নাই। সেই জায়গা থেকে আমরা বলছি গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তাদেরকে